আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। 21 রাতে 2025-এর মধ্যে নির্বাচনের দাবিতে বিএনপি বেশ জোরালো বক্তব্য দিচ্ছে। তারা যেভাবে হোক 2025-এর মধ্যে নির্বাচন চাই, নইলে আন্দোলনেও বিভিন্নভাবে ইঙ্গিত আমরা পাচ্ছি। এদিকে সংস্কার আগে সফল করতে হবে, সংস্কার প্রক্রিয়া সফল না হলে জুলাই আন্দোলনের মতন আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র সমন্বয়কদের অন্যতম একসময় ছাত্র সমন্বয়ক এবং সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কোন অবস্থা দিকে আমরা যাচ্ছি, এ বিষয়ে আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। হাবিবুর রহমান হাবিব, পাল্টাপাল্টি বক্তব্য আমরা পাচ্ছি, মোটামুটি বলা যেতেই পারে 2025-এর মধ্যে নির্বাচন চাচ্ছে বিএনপি যেভাবে হোক, এবং এক প্রকার আন্দোলনেরও আমরা গন্ধ পাচ্ছি, বা মির্জা ফখরুল সাহেবও বলেছেন যে আন্দোলনের নামতে বাধ্য হবে। আবার আসিফ মাহমুদ কি বলেছেন আমি তো জানালামই আপনাদেরকে। আসলে কোন দিকে যাচ্ছি আমরা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে 21 টেলিভিশন দর্শক শ্রোতা দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সশস্ত্র সালাম। বিজ্ঞ সমালোচক ডক্টর রেজাউল করিমকে শুভেচ্ছা। আসলে বিরোধী দল দাবি করতেই পারে, বিরোধী দল অর্থাৎ সরকারের বাইরে যারা থাকে। এখন বিরোধী দল বলুন, তারা তো আমাদেরই সরকার, আমাদেরই সরকার, তো আমাদের সরকারের কাছে তো আমরা বলতেই পারি, কিন্তু সরকার তো এটা বলতে পারে না। সরকার তো আর ভয় দেখাতে পারে না, সরকারের পার্ট, সে তো ভয় দেখাতে পারে না। এইগুলো ভয় দেখানো, এই সমস্ত কথা বয়সের কারণে, না বোঝার কারণে। জুলাইয়ের মতো আন্দোলন এখন করতে পারবে? করতে পারবে? একা করেছে তারা। আমরা 15-17 বছর ধরে আন্দোলন করলাম, ফাঁসির কাছে গেলাম, মারা গেলাম, আহত হলাম, ইলেকট্রিক শক খেলাম, যার একদিন টিয়ারশেলের গ্যাস কেমন লাগে, কি বলে নেই, মানে ইলেকট্রিক শক কেমন ব্যথা লাগে না, ভালো মজা লাগে, জেলখানা কেমন যা জেনলাম না, বুঝলাম না। তো তারা এই কথা বলা তো উচিত না, মোটেই উচিত না। আমরা যৌক্তিক সম্মানকে এটা মানবো? তারা বলে তারাও তো রক্ত দিয়েছে, তাদের রক্ত কবে জেলে গেল, আটক ছিল ডিবিতে, আটক থেকে তো ভাত খেয়েছে ওখানে। ভাত খাওয়ার পর তাদের পরিবার বলেছে যে আমাদের ছেলেকে ভালো খাওয়াইছে, আমাদেরকেও ভালো খাওয়াইছে, কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। আমাদের তো চোখ রাঙানোর অধিকার কারণ নাই, কারোর অধিকার নেই আমাদের চোখ রাঙানোর। 2024 সালের নির্বাচন যদি হতো, বিএনপি একা 250 আসন সিট পেত। আমরা কি কারো দয়া চলে নাকি? আমরা এই যে কথাবার্তা বলে, আমরা তো 90 সালে আন্দোলন করেছিলাম, একক সিদ্ধান্ত দিয়ে আন্দোলন করতাম, তখন যদি তারপরে এসব কথা আমরা বলতে, আমরা তো গিয়ে ক্ষমতা আমরা যাইনি, আমরা তো উপদেষ্টা হতে যাইনি, উপদেষ্টা বানাতেও যাইনি, বিনা পন্থা নির্বাচিত হওয়ার জন্য সুপারিশ করিনি, বল নাই যে আমার 10 জনকে সিরিজ ছেড়ে দিতে হবে। এই সমস্ত কথা অবান্তর কথাবার্তা, এবং এটা সমস্যাটা বাড়ানোর চিন্তা ভাবনা। এখন কি মনে করছেন শান্তিতে আছে সরকার? আরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, প্রতিনিয়ত আপনার সীমান্ত উত্তেজনা চলছে। বাংলাদেশের মানুষ আর ভারতীয় মানুষ আর বিজেপি আর বিএসএফ সামনাসামনি মুখোমুখি। সরকারের অবস্থায় নড়বড়ে, কি দেশের অবস্থা, সরকারের অবস্থা তো আরো নড়বড়ে। কি আছে আপনার? এত গর্ব করে কোনো কিছু আছে? কে আছে আপনার? কে আছে? প্রশাসন আপনার? সব প্রশাসন আমি প্রশাসন। তো কার উপর ভরসা করে এত কথা বলেন? প্রথমত কথা। দ্বিতীয়ত কথা হলো যে আমরা সবাই মিলে আন্দোলনটা করেছিলাম, আমাদের রক্তের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এই যে কথাবার্তাগুলি দীর্ঘদিন ধরে জানছে, 90 নাই, 90 ছাড়াই 24 আসছে। আমাদের আন্দোলন, আমাদের 500-700 ছেলে আমাদের মারা গেল কেন? যারা আজকে কথা বলতেছে তারা পুলিশ লাঠি পেরে খেয়েছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন মারা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন মারা গেছে, গেছে মারা। কথা বললে হিসাব করে বলতে হবে, হিসাব করে বলতে হবে। বিএনপিকে সম্মান দিয়ে কথা বলতে হবে। বিএনপি কার হাত ধারে না, রক্তচক্ষুকে বিএনপি হাত ধারে না, পরিষ্কার বক্তব্য। এখন কথা হলো সংস্কার করবেন, সমস্ত সংস্কার শেষ করার পরে কত বছর লাগবে বলেন? কত বছর লাগবে সংস্কার করতে? এই যে একটা প্রস্তাব দিয়েছে সংবিধান, নির্বাচনী যে এটা সংস্কারটা দিয়েছে আলী রাজ সাহেব, ওটা মানি সংবিধান,
ও তো মানেই না। কি বললো? জনগণ প্রজাতন্ত্রী, জনগণতন্ত্রী, জনগণতন্ত্রী। এইটা লিখতে গিয়ে কত শত কোটি টাকা খরচ হবে হিসাব করে। বাংলাদেশের নিউ মুক্তা ট্রান্সপোর্ট ছিল আমাদের পাবনা। এটা চেঞ্জ করেও বা আসলে সুফল কি আসবে? সেটা তো বলতেছি যে মুক্তা ট্রান্সপোর্ট ছিল, আরেকটা করে নিউ মুক্তা। তো নিউ মুক্তা আলাদা, মুক্তা আলাদা। তো গণতন্ত্র বাংলাদেশ একটা, ওইটা জনগণতন্ত্রী আরেকটা। তাই তো বিদেশের কাছে মেসেজ যেত নতুন একটা দেশ আসে নাকি। তো এই সমস্ত হেয়ালি করার কোনো যুক্তি আছে? ওইটা মানবো আমি মানবো। আপনি 5 বছর ছিল সংসদের মেয়াদ, আপনি আমেরিকা বসে থাকেন, বিশ্ববিদ্যালয় পড়ান, আবার 4 বছর করলেন। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এত সবল হয়েছে যে 1 বছর আগে যে আবার আত্মনির্ভরশীল। আপনি বললেন 505 সদস্য সংসদ। কেন বাবা? আমরাও বলেছি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, আমরা বলেছি যে কীভাবে হবে তার নাই। কী করলেন? আজগবি একই দিলেন যে সাধারণ 300 আসনে নির্বাচন হবে, সেগুলি জনগণ ভোট দিয়ে বানাবে, আর উচ্চ কক্ষে যেটা আনুপাতিক হারে যে কয়টা পাই সেই কয়টা। কি হলো তাহলে? হলোটা কি? এটাই তো বিএনপির ফর্মুলাটাও তো এটা ছিল না, বিএনপির এরকম উচ্চ কক্ষের এই উচ্চ কক্ষ নিম্নপক্ষ আছে, কিন্তু এই যে এই ফর্মুলা তো নাই। ওইটা একটা সংখ্যানুপাতিক হারে সেটা একটা আলাদা। আমাদের যেটা সেটা একটা ব্যবস্থা আলাদা। আপনি এখানে নিয়ে আসলেন 100 মহিলা সদস্য নির্বাচিত হবে, ভোট হবে, আপনি সীমানা নির্ধারণ করুন কবে? করতে হবে না? আবার 5 জন দিলে রাষ্ট্রপতি সেখানে আপনার নমিনেশন দেবেন, নমিনেট করবেন। এই যে আমরা এগুলো মানবো? এগুলো তো প্রস্তাব দিয়েছে, মানা না মানা এইটা তো বলতে তাহলে এই সংসদ কত বছর ধরে করবে? আমরা যদি একমত না হয় সংসদ করলে আমরা মানবো? হবে এটা? এই যে সমস্ত খামখেয়ালিপনা কথাবার্তা সরকার থেকে আজ পর্যন্ত যা ছিল, আমরা আওয়ামী লীগ আজকে কথা বলতে পারতেছে না, আমরা কথা বলতে পারতেছি, ওরা পালিয়ে বেড়াচ্ছে, আমরা প্রকাশ করি। এই তো পার্থক্য আমাদের। জনগণের কি পার্থক্য হয়েছে বলেন তো? 100টা পণ্যের দাম বাড়ালো, বিদ্যুতের দাম বাড়াবে, গ্যাসের দাম বাড়াবে, এই যে সমস্ত জনগণের মনে কি ফিরে আসছে? জনগণ আজকে জিনিসপত্রের দাম কোথায়? কোনটা নিয়ন্ত্রণ আছে? কোনটা নিয়ন্ত্রণ আছে? আপনি কি সরকার? আপনি সরকারকে ভাবে? সরকার যদি ভাবে তাহলে বলতে হবে এই ধমক দেওয়ার আগে, আমি জানতে চাই 5ই অগাস্ট 662 জন যে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তারা পরীক্ষিত, তারা দুষ্কৃতিকারী, যারা আমেরিকা এমপি, মন্ত্রী, ব্যাংক ডাকাত, লুটেরা, তারা কোথায়? সরকার জানে? সরকার জানার অধিকার আছে, ক্ষমতা আছে জানার, যে ক্ষমতা আছে। এত পড়াই করেন আপনি। আমি শেষ করি। আপনি এর আগে বলেছে আপনি সাবির হোসেন চৌধুরী 6টা মার্ডার, 2টা মার্ডার কেস, ওনার রিমান্ড চলছে, সেই মুহূর্তে ওনাকে জামিন দিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট কোর্ট। আর আমাকে টকশো দেখে ধরে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন দিলেন না, জজ কোর্টে জামিন দিলেন না, হাইকোর্টে কত মাস থেকে হাইকোর্টে জামিন দিতে হলো। আপনি কি সরকার জবাব দিতে চেয়েছেন? তো এই সমস্ত কথা বাদ দিয়ে বলতে হবে, হ্যাঁ আমরা তো বলেছি একটা যৌক্তিক সংস্কার চলমান একটা পদ্ধতি, সেই চলমান পদ্ধতি সংস্কার, নির্বাচনও হবে, সংস্কারও হবে। এখন বিএনপি আমাদের মহাসচিব কাছে আরও ক্লিয়ার করছে না? বিএনপির মহাসচিব কী বলেছিলেন? জুলাই আগস্টের ভিতরে নির্বাচন করা সম্ভব, করতেই হবে, তাতে বলে নাই। এটা মনে হলো যে আমরা রাজাকার হয়ে গেলাম, 71-এর মতো রাজাকার হয়ে গেলাম, দেশদ্রোহী হয়ে গেলাম। আরে ভোট চাইলে আমরা দেশদ্রোহী হয়ে গেলাম। আওয়ামী লীগ যখন বলতো অধিকতর উন্নয়ন, একটু গণতন্ত্র, সীমিত গণতন্ত্রতে আমরা ভোট চাইলে এই কথা বলতো। এই কথা তো বল নাই আমরা যে রাজাকার হয়ে গেছি, বা আমরা কি বলে রাষ্ট্রদ্রোহী হয়ে গেছি, এই পর্যায়ে কথা বলে, তাই বলছে, এরকমই তো বলে। ভোট নির্বাচন চাওয়া মানে আমি একটু ডক্টর রেজাউল করিম ভূমিকাতে যে বিষয় বলছিলাম, এবং যে প্রশ্ন হাবিবুর রহমান হাবিবের কাছেও ছিল, আপনার কাছে আমার একই প্রশ্ন। বিএনপি এক ধরনের দাবি করছে 2025 মধ্যে নির্বাচনের, নইলে আন্দোলন। আবার সরকারি উপদেষ্টাদের কেউ কেউ বলছেন যে সংস্কার করতে হবে, নইলে আবার আন্দোলন, জুলাইয়ের মতন। আপনাদের অবস্থানটা কি? আপনারা এই দুই পক্ষের কোন জায়গাতে আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 21-এর দর্শক শ্রোতা মণ্ডলী যারা, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে আমার সিনিয়র রাজনীতিবিদ হাবিব ভাই
এখানে আছেন, আমাদের পান্না ভাই দক্ষ সঞ্চালক। তো আমি প্রথমেই বলবো যে জেফারসনের একটা ঐতিহাসিক কথা আছে যে একটি ভালো সরকার দেশের মানুষের জন্য চ্যালেঞ্জ তৈরি করে, কিন্তু কখন তাদের অধিকার বা স্বাধীনতা হরণ করে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস, দ্যাট যে আসলে আমরা তো জনগণ সরকার কর্তৃক পরিচালিত, নো ডাউট। জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, কিন্তু শাসন করে সরকার। কিন্তু আমাদের বর্তমান যেই প্রেক্ষাপটটা আসলে আমরা অতিক্রম করছি, আমি প্রথমে বলবো যে বিএনপি এবং আমরা একই কাতারে আছি। কারণ মানুষের তৃষ্ণার্ত মানুষের পিপাসা কিন্তু নিবারণের জন্য পানির কোনো বিকল্প নেই। আমাদের দেশের 18 কোটি মানুষের এখন তৃষ্ণা নিবারণের মাধ্যমে একটাই, সেটা হচ্ছে ভোট লাগবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে হবে। এর কারণ হচ্ছে বিগত 15 বছর এখানে কিন্তু ভোট ছিল না। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যে রাস্তায় নেমে এসেছে এবং তারা আবু সাইদ মুগ্ধরা এরকম হাজার হাজার তরুণেরা জীবন দিয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে তারা বৈষম্যের শিকার। এবং আমাদের তরুণ প্রজন্ম বিভিন্নভাবে তারা ডিপ্রাইভড হয়েছে, কোটার মাধ্যমে, আন্দোলনে, শিক্ষা প্রতিষ্ঠানে, হোয়াটএভার, সব জায়গায়। সুতরাং এই জায়গায় এসে মানুষের এই সমাধানের জায়গা একটাই, সেটি হচ্ছে আমাদের ভোট লাগবে এবং ভোট খুব যত দ্রুত সময়ে সরকার তাদের এই দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, এটি আয়োজন করে। না, কিন্তু ভোট চাইছে না এমন তো কেউ নেই, প্রকাশ্যে বলছে না। হ্যাঁ, আমি কতদিনের মধ্যে, লেট মি ফিনিশ। আমি যেটা মনে করি, বিগত যেই আমাদের 15 বছরের এখানে যে জঞ্জালগুলো আমরা দেখেছি, আমাদের 28 লক্ষ কোটি টাকার যে দুর্নীতি, আয়নাগর, ফাঁসি, লুটপাট, তারপরে এই সব মিলিয়ে এই জঞ্জালগুলোও কিন্তু একদিনে যেমনি সংস্কার করা সম্ভব না, আবার তেমনি এগুলোর জন্য ন্যূনতম একটা সংস্কার কিন্তু লাগবে। কারণ আপনি দেখবেন যে বিগত এই যে ফ্যাসিবাদের যেই আমরা পিরিয়ডটা আমরা দেখেছি, এখানে কিন্তু সবচেয়ে বেশি জনগণের উপরে যে নিষ্পেষণটা হয়েছে সেটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আয়নাগর, জুলুম, নির্যাতন, এটা হয়েছে এবং এই আন্দোলনেও আমরা সেটা দেখেছি। সুতরাং এটার কিন্তু একটা সংস্কার লাগবে। এরপরে বিচার বিভাগের যে বিচারহীনতা এখানে ছিল, হাবিব ভাই যেটা বলেছেন, এখানে বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ 11 জনকে ফাঁসি দেয়া হয়েছে, বেগম খালেদা জিয়া, তার সিনিয়র সকল নেতৃবৃন্দের উপর এখানে যে অপারেশনটা হয়েছে। সুতরাং আমাদের এই বিচারহীনতার যে সংস্কৃতিটা এখানে ছিল, এই জায়গা থেকেও কিন্তু আমাদের মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে বিশ্বের দরবারে যে একটা ঘৃণিত রাষ্ট্র হিসাবে আমরা চিহ্নিত হয়েছিলাম। বিশেষ করে 28 অক্টোবরে পল্টনের লগি বৈঠা দিয়ে যেই আমাদের মাসুম, শিপন, মুগ্ধদেরকে, যে জসিমদেরকে হত্যা করা হয়েছে, লাশের উপরে নৃত্য করা হয়েছে, শাপলা চত্বরে গণহত্যা হয়েছে আলেমুল আমাদের উপরে, 57 জন সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছে। এই যে বিরাট একটি ইতিহাস, এই জায়গাটি কিন্তু তৈরি হয়েছে যে কারণগুলো, সেগুলো চিহ্নিত করে অবশ্যই একটা সংস্কার কিন্তু লাগবে। পাশাপাশি আপনাকে কিন্তু এই বিরাট রাষ্ট্রের উপরে, জনগণের উপরে যেই মেসাকারটা সরকার করেছে, এই ফ্যাসিবাদী সরকার, তাদের এই নির্যাতনের এবং তাদের যেই অপারেশনটা তারা জনগণের উপরে চালিয়েছে, এটার কিন্তু তাদের বিচারক আমাদেরকে করতে হবে। সুতরাং আমরা ভোট দিলেই আমাদের সব কিছু সমাধান হয়ে যাবে, এটাও যেমনি সত্য না। আবার উইদাউট রিফরমেশনও আপনি কিন্তু ইলেকশন করলেই কিন্তু সব হয়ে যাবে। উইদাউট রিফরমেশনের কথা তো কেউ বলছেন না। হ্যাঁ, কিন্তু ন্যূনতম আমি লেট মি ফিনিশ, আমি আপনাকে বলছি সেই পয়েন্টেই আমরা বরাবর বলে আসছি যে সরকার কিন্তু এই আওয়ামী লীগের জুলুম নির্যাতনের ব্যাপ্তি, দুর্নীতির যত বড়, এটাকে নিয়ে যদি তারা এটাকে সংস্কারের উদ্যোগ গ্রহণ করে, তাহলে তো আরো 15 বছর লাগবে, অথবা তারা বলবে আরো অনেক লাগবে। এটা হতে পারবে না। বরং তাদের একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম থাকতে হবে এবং সেই টাইম ফ্রেম জাতির কাছে তাদেরকে দিতে হবে। কারণ জনগণ উন্মুখ হয়ে আছে, তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, শহীদের মায়েরা আজকের যে তাদের যে সন্তান হারার যে বেদনা, এগুলো সব গুছাবার জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। আমি আজকে বলবো যে সরকারের আজকে যেই তারা কাজটি আজকে করতেছেন, সেই জায়গায় নির্বাচন তাদের প্রায়োরিটি ওয়ার্ক। আবার সাথে সাথে আমরা যদি এটা দেখতাম যে সরকার খুব পিসফুলি এবং খুব ভালোভাবে চালাচ্ছেন, না, আমি সেদিন এখানে বলে গিয়েছিলাম যে সরকার কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা কিন্তু রোধ করতে পারেনি এবং
ট্রাফিক জ্যাম, আইন শৃঙ্খলা, এগুলো সব মিলিয়ে, আর বিশেষ করে যেই তারা বিদ্যুতের দাম, তারপরে দিয়ে গ্যাসের দাম যেগুলো বাড়াচ্ছে, তো এগুলো জনগণের উপরে তো আরেকটা খড়ক, কারণ জনগণ এখানে বিধ্বস্ত, আওয়ামী লীগ কর্তৃক এখানে নির্যাতিত, মানবাধিকার লঙ্ঘিত, ভোটের অধিকার নাই। এই সব কিছুর মাঝে যদি আপনি আমাকে আরেকটু কষ্ট দেন, তাহলে সেটা হবে বেদনাদায়ক। নো ডাউট আমরা মনে করি এই জন্য সরকারের প্রায়োরিটি ওয়ার্ক হইতে হবে যে দুর্নীতির দায়ে বিটিন পর্যন্ত যে টিউলিপরা টাকা নিয়ে গেছে, আমেরিকায় আজকে প্রকাশ হচ্ছে রিপোর্ট, এবং আমাদের যে 28 লক্ষ কোটি টাকা যে বিদেশে পাচারের প্রাথমিক একটা আমরা রিপোর্ট পেয়েছি, সরকারের দায়িত্ব হচ্ছে এগুলো ফেরত নিয়ে আসা এবং দ্রব্যমূল্য এবং মানুষের দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে এগুলোকে একটা সীমানার মধ্যে রেখে তারা কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু আমি এটা বলবো এই সরকার আসলে পারবে কিনা, এটা একটা বড় কোশ্চেন এখন আমাদের কাছে। কেন? এই সরকার যেমনি তারা নিজেরাই ক্ষমতায় বসে নাই, একটি আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তারা এখানে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, কিন্তু তাদের ইনএফিসিয়েন্সি অনেকের এবং তাদের কর্মকাণ্ড দেখে আজকে মনে হচ্ছে যে তারা আসলে সরকারের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে কিন্তু এই যে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না, এবং বিভিন্ন পর্যায়ে প্রশাসন সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফ্যাসিবাদের দোসররাই কিন্তু বসে আছে। সুতরাং তাদেরকে পুনর্বাসনের কাজ কি আজকে কেউ করছে কিনা, শস্যের মধ্যে ভূত কিনা, এটা একটা বড় প্রশ্ন। আর যারা এই হত্যা, লুণ্ঠন, দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছে তাদের কারাগারে নিয়ে আসার পরে কামরুল সাহেবের হুমকি দেখে আমাদের আসলে তাদেরকে বিচার হচ্ছে না, তাদেরকে সেফটি দিয়ে সেনাবাহিনী যেরকম আটক করে বাকিরা 600 লোক কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এদের হাসি দেখে মনে হচ্ছে এদেরকে পুনর্বাসনের কার্যক্রম কেউ করছে কিনা, এটা আমাদের বড় একটি প্রশ্ন। এই জন্য আমরা চাই আমাদের সংস্কারের কাজটা খুব দ্রুত হতে হবে এবং সেটা টাইম ফ্রেমের ভিত্তিতে এবং উইদিন শর্ট টাইম জনগণের দাবি আছে, আপনাদের কোনো চাওয়া আছে যে আমরা টাইম অবশ্যই ফ্রেম মনে করি এই বছর ইলেকশন হওয়া উচিত এবং ইলেকশন 2025 এর মধ্যে অবশ্যই ইলেকশন তাহলে তো জনগণ রাজনৈতিক ইলেকশন প্রতিষ্ঠা হয়েই যায়, তাহলে আর সমস্যাটা কি? কোনো সমস্যা নাই, কিন্তু সেটা তাহলে- সমস্যার তাহলে জায়গাটা বাধা হচ্ছে কোথায়? বাধা কোথায়? সমস্যার জায়গাটা হচ্ছে ডিম আগে না মুরগি আগে, এই না জায়গা। ডিম আগে না কিন্তু মুরগি আগে, আপনাকে সংস্কার করতে হবে। এখন ডিম অথবা মুরগির জায়গায় তো সব রাজনৈতিক দল পৌঁছে গেল। অবশ্যই। যদি জামাত রাজি হয়ে যায়, আর বিএনপি এবং সমমনা দলগুলো সব তারা বলছে এই বছর নির্বাচন তারা চায়, অন্যান্য যে 12 দলীয় জোট বা কিংবা অন্যান্য বাম ফ্রন্ট যারা রয়েছে তারাও চায় নির্বাচন, দ্রুত নির্বাচন, এবং আপনাদের একটু, যে সত্যি কথা, আপনাদের বক্তব্য নিয়ে একটু ধোঁয়াশা ছিল অনেকের মাঝে। আপনারা বলছেন দ্রুত নির্বাচন, কিন্তু সেটি টাইম ফ্রেম স্পষ্ট জানা যাচ্ছে না। যেমন আপনি বললেন যে এই বছরের মধ্যে নির্বাচন, তাহলে তার সমস্যা নেই, তাহলে বাধা কোথায়? নির্বাচন তো আমি আর হাবিব ভাই হলো আমরা প্রত্যাশা করতে পারি, দাবি যেহেতু জানাইতে পারি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক কিন্তু দলগুলো সরকারই ঐক্যমত্যে তো পৌঁছালে- এটার মানে ঘোষণা করবার দায়িত্ব তো সরকার এবং নির্বাচন কমিশন আমার মিলেই প্রশ্ন উদ্যোগটা ওইখানে, গ্রহণ করবে। হাবিবুর রহমান অবশ্যই। হাবিব, তাহলে কিন্তু বাধা সেই দায়িত্বটা তাহলে এখন সরকারকে কে গ্রহণ বা করতে হবে। কারা? আপনার তো রাজনৈতিক ঐক্যমত্য তাহলে প্রতিষ্ঠা হয়েই গেল। আজকে কি বার গেল? মঙ্গলবারে বিএনপির সঙ্গে বোধহয় ইসলামী দলগুলোর একটি বৈঠক ছিল, মির্জা ফখরুল ইসলাম সাহেব সেখানে ছিলেন। সেখানে ইসলামী দলগুলো বলেছেন, তাদের নেতারা বলেছেন যে তারা এই বছরের মধ্যে নির্বাচন চায়। জামাত ইসলামী বলছে এই বছর নির্বাচন, বিএনপি বাম দলগুলোও বলছে এই বছর নির্বাচন, পারলে তারা 6 মাসের মধ্যে নির্বাচন চায়। তাহলে বাধাটি কোথায়? উনি বললেন না যৌক্তিক কথা, আমরাও যৌক্তিক কথাই বলতেছি। সরকারের পক্ষ থেকে যে হুঙ্কার দেওয়া হয় ওইটা হলে বাধা। হুঙ্কার দিতে পারে, এটা পারে না। তাহলে আপনি সরকার থেকে আর বাংলাদেশের সীমানা পরিবর্তন করতে চান, বাড়াতে চান, পারে বলতে পারে? এটা সম্ভব? এই যে সমস্ত আজগুবি কথাবার্তা। আপনার ভোটার 17 বছরে করতে হবে, 18 বছর বয়সে নির্বাচন করতে দিতে হবে, এমপি মন্ত্রী হওয়ার সুযোগ করে দিতে হবে। শেষ পর্যন্ত প্রস্তাবনা হয়ে গেছে 21 বছর। না, 18 বছর জায়গায় 17 বছরে ভোটার হওয়া যায় কিনা, আর 21 বছর না, আমি একটু সংশোধন করে দিই আপনাকে, আর 21 বছর হচ্ছে প্রার্থী হওয়ার ক্ষেত্রে, মানে 25 বছর সেটাই বলছি, ওইটাই তো আমি বলছি। আচ্ছা, আমাদের 17 বছর বয়স পর্যন্ত চিলড্রেন, সারা পৃথিবী স্বীকৃত চিলড্রেন, চিলড্রেনকে ভোটার হতে পারে। এই যুক্তি কি অযৌক্তিক যুক্তি দেয়। 18 বছর হলে সাবালক, সে ভোটার হতে পারবে, আর 25 বছর হলো নির্বাচন দাঁড়ানোর জন্য বয়স, এই তো। এখন তো 21 বছরে নিয়ে আসতে চাচ্ছে, আর ভোটার হতে চাচ্ছে 17, চিলড্রেন ভোটার হতে চাচ্ছে, আর 21 বছর নির্বাচনে প্রার্থী হতে চাচ্ছে, প্রার্থী হলে এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, অবস্থা নেই। 21 বছর লেখাপড়া শেষ হবে লেখাপড়া,
এই যে তার লেখাপড়ার দরকার নেই দেশে। একটা মানুষ লেখাপড়া শেষ করলো, তারপর 25 বছর বয়স পর্যন্ত, আগের রেগুলার যখন সেশন দেওয়া হতো না, তার 25 বছরের ভিতরে মোটামুটি বের হয়ে যেত, বিএটি পাস করতে হবে, অনার্স পাস টাস করতে হবে। ওই একটা যৌক্তিক কারণ দেখানোর পরিপ্রেক্ষিতে কিন্তু 25 বছর বয়সের একটা তো ব্যাপার আছে। তো এই সমস্ত অযৌক্তিক যে জিনিস সামনে নিয়ে আসে, যে সময় ক্ষেপণ করতেছে বা এই যে প্রস্তাবনা নিয়ে আসতেছে। এখন কথা হলো যে বিএনপি চাচ্ছে, জামাত চাচ্ছে, এবং এই বিগত বছরগুলোতে বিএনপি জামাত সবচেয়ে নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে। আমাদের অফিসে বসতে হয় না, জামাত ইসলাম তার অফিসে বসতে হয় না, অন্যরা তো তা না, ছোটোখাটো দল আছে তারাও রাস্তা পিটুনি খেয়েছে। যারা বলতেছে সমস্ত সংস্কার শেষ করবো, হুঁশিয়ারি দিচ্ছে, তারা কি করছে? তারা একটা পর্যায়ে এসে বৈষম্য বিরোধী আন্দোলনের সেই সময় যদি বারবার বলেছি যে সেই সময় তো কোটা সংস্কার 10-15% রেখে যদি বলতো 10-15% কোটা থাকবে সব মিলায়, সেটা ঘরে ফিরে যেত। ফ্যাসিস্ট সরকারের চরিত্র আমি ইচ্ছা করে যা ইচ্ছে তাই পারি, ওরা ধরে কোটা বাতিল নিয়ে আসলো। যখন দেখলো যে 2024 সালে এরা একতরফা নির্বাচন করার পর সারা পৃথিবীতে স্বীকৃতি পাচ্ছে না, পাশাপাশি তাদের দুর্নীতি এক প্রকাশ্যে চলে আসলো, আজিজ, বেনজির, আসাদ, মতিউর এদের, তখন সরকার থেকে কি এক্সট্রা দুর্নীতি আমি বেশি করছি, তাহলে আমাদের দুর্নীতি চলে থাকলে তখন তারা দুর্নীতিকে ঢাকার জন্য কোটাটা আবার ফিরে নিয়ে আসলো। পাগলা কুত্তা কামড়াইছে, পাপ করছে, কোটাও তো ফিরে না নিয়ে আসতো, কোটা নাই, বাতিল, ছাত্রের মাঠে আসতো, এই সংস্কার দ্বারা কথা আসতো, মাঠে বলেন আসতো না। তাহলে এইটা কোনো পরিকল্পিত ছিল না, আমি এই আন্দোলন করব, সরকার পরিবর্তন করব, আমি এই সংস্কার করব, 18 বছরে 17 বছরে ভোটার হতে হবে, 21 বছরে আমার 18 বছরে এমপি হতে হবে, এসব কি মাথায় ছিল? কোটাটা যদি সরকার না ফেরত নিত তাহলে বাতিল ছিল, তাহলে আসতো মাঠে, আসতো না। কিন্তু জামাত ঠিকই মাঠে থাকতো, বিএনপি ঠিকই মাঠে থাকতো, ঠিকই তাদের নির্যাতন হচ্ছিল। এবং যখন আন্দোলন শুরু হলো তখনও বিএনপি 5,000 হলো অ্যারেস্ট হয়েছে, মারা গেছে 500-700 বেশি মারা গেছে, জামাতের মারা গেছে, শিবিরের মারা গেছে। তো আমরা বলতেছি যে 25 সালের মতো নির্বাচনটা হওয়া দরকার। তার একটা এনুস সাহেব তো অনেক বড় মাপের একজন মানুষ, সারা পৃথিবীতে সমাদৃত, উনি আমাদের দেশের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে আমরাও সম্মানিত হয়েছে। এই 5 মাসে একটা ইনভেস্টমেন্ট এসেছে কেন আসে নাই? নির্বাচিত সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট আসবে না। কাকে বিশ্বাস করে আসবে এখানে? এই জন্য একটা নির্বাচন হওয়ার দরকার। আর একটা নির্বাচন হওয়ার দরকার, আর একটা যুগ ছিল এই সরকারকে চরমভাবে বিতর্কিত হওয়ার আগেই, জনপ্রিয়তার শূন্যের কোঠায় নামার আগেই একটা নির্বাচন দিয়ে তারা যেতে পারলে বা তাদের মান সম্মানটা বাঁচবে। কেন? আমার বিদ্যুৎ দাম বাড়ানোর কোন দরকার পড়লো বলেন তো? গ্যাসের এই দাম কি বেড়েছে? আপনার কি ডিজেলের দাম কি অতিরিক্ত বেড়েছে? ইন্টারন্যাশনাল প্রাইস বেড়েছে? বাড়ে নাই। গ্যাসের দাম আপনি কেন বাড়লেন? গ্যাসের দাম কি বেড়েছে? বাড়ে। তাহলে আপনি কেন বাড়াবেন? গ্যাসের দাম কেন, বিদ্যুৎ দাম আপনি বাড়াবেন? বাজেট ঘাটতি রয়েছে, হ্যাঁ, 43,000 বাজেট ঘাটতি, চুরি বন্ধ করেন। এই 14 কাছে 28 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, কিন্তু টাকা উঠে নিয়ে আসেন। আপনি জানেন এই বাংলাদেশে, এই ঢাকা শহরে অনেকগুলো বিল্ডিং আছে, বিল্ডিংয়ে টাকার স্তূপ আছে, টাকা, ডলার, সোনা এই ঢাকা শহরে আছে। ওইগুলো উদ্ধার করেন, দুর্নীতি বন্ধ করেন। আপনার এই যে 3,000 টাকার জিনিস 30,000 টাকা কিনছেন, মধ্যে বাজেটটা 7 লক্ষ কোটি টাকা হয়, তাতে এত বড় বাজেট হবে কেন? এবং দেখেন এখানে যে এই যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে ক্রয়, যেখানে ক্রয় হয়, মাল কিনে পারচেস করে, যেটা আপনি বলেন তো, এই যে করানোর মধ্যে যে দুর্নীতিটা হয়ে গেল, পাহাড় সমান দুর্নীতি, এখন কি বন্ধ হয়েছে এগুলো? কোনটা কথা বলছেন? এই যে মেডিকেল ইকুইপমেন্ট না কিনে ইকুইপমেন্ট দাম 3 কোটি টাকা, লেখা হলো 27 কোটি টাকা। একটা ওই যে মাস্কের দাম কত টাকা? এই যে কোনটা বন্ধ হয়েছে, একটা বন্ধ হয়নি। সেজন্য বলবো, বন্ধ না যদি হয়, সরকারের এত সংস্কার করার এই সরকারের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যেমন এইটাই তাই বললাম। আমি আসছি একটা ছোট্ট বিরতি পর, দর্শক ফিরছি একটা ছোট্ট বিরতির পর।
আবার আমন্ত্রণ 21-এর রাতে আলোচনা করছি সংস্কার সম্পূর্ণ না হলে আন্দোলন, একদিকে সরকারের কোনো উপদেষ্টা বলছেন, আবার অন্যদিকে বিএনপির পক্ষ থেকে মোটামুটি বলা হচ্ছে যে 25-এর মধ্যে নির্বাচন না হলে আন্দোলন, কোন আন্দোলনের মুখে আসলে বাংলাদেশ, সেই জায়গা থেকে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, রয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। ডক্টর রেজাউল করিম, প্রশ্ন হচ্ছে যে যেই সংস্কার ভিত্তিক মানে সংস্কার সামনে রেখে যে কমিশনগুলো দেয়া মানে প্রস্তাবনা দেওয়া হলো, তো সেই জায়গাগুলোতে আপনাদের কোনো আপত্তি রয়েছে? যেমন বিএনপির তো বিভিন্ন ক্ষেত্রে আপত্তি রয়েছে, আমি একটু এই আলোচনা একটু সেটাও আনতে চাই, নাকি আপনারা? ধন্যবাদ আপনাকে। আমি একটু পেছনে গিয়ে একটা কথা বলতে চাই যে বর্তমানে দুটি বিষয় নিয়ে যে ডিবেটটা হচ্ছে, যে আমাদের যে 24-এর 5 আগস্টের যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটা আসলে গোটা বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত 18 কোটি মানুষের। সুতরাং এই জায়গায় আমরা শহীদের সংখ্যা, অবদান, পার্সেন্টেজ আমরা জামাত ইসলামী আমরা করতে রাজি নই। কারণ যে রিক্সাওয়ালা জীবন দিয়েছে, দেখেন আমি শহীদ পরিবার, অনেক শহীদ পরিবারে গিয়ে সুযোগ হয়েছে, যেহেতু আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমরা 2 লক্ষ টাকা করে আমরা দিয়েছি, আহতদেরকে দিয়েছি। আমি অসংখ্য শহীদ পরিবার পেয়েছি যারা রিক্সাওয়ালা শ্রমিক, যারা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, অর্থাৎ এই অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে। আমি এক অন্ধকে পেয়েছি, 2টি চোখ হারিয়ে ফেলেছে, সে বলছে যে আমি সাইদি সাহেবকে ভালোবাসি, এই জন্য আমি রাস্তায় নামছি। এবং আমার দুঃখ হলো যে আমার 2টি চক্ষু গিয়ে যদি সাইদি সাহেব আরও 1 বছর আগে এই লোকটা জীবিত থাকতাম। এই যে এক একজনের এক একটা অনুভূতি, একটা ফিলিংস থেকে সে নেমেছে। সুতরাং আমরা এই আন্দোলনটাকে দেখতে চাই এবং আমাদের যে নতুন প্রজন্ম ছাত্ররাও, আমার বিশ্বাস সেটাকে দেখলেই ভালো হবে যে 2006 সালের 28 থেকে কিন্তু লোকে বৈঠার আন্দোলন তাণ্ডব দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ জন্মেছে, এই ক্ষোভের বহির্প্রকাশ হয়েছে 2024 সালের 5 আগস্ট। সুতরাং এটা একক ক্রেডিট কোনো পার্সন, কোনো দল, কোনো মত যদি গ্রহণ করে, এখানে হিন্দু জীবন দিয়েছে, এখানে আলিমুল আমারা জীবন দিয়েছে, সাংবাদিক জীবন দিয়েছে, তাহলে আপনি কাকে বলবেন? আপনি সাংবাদিককে কোন দলে ফেলবেন? হয়তো তার আইডেন্টিটি থাকবে, কিন্তু সেটা তো গোপন না। আপনি অন্য ধর্ম লোককে কোথায় ফেলবেন? সুতরাং আমরা এটাকে অনার করি, রেসপেক্ট করি যে দীর্ঘ জুলুম নির্যাতনের যে ফ্যাসিবাদের একটা অপারেশন এখানে হয়েছে, নির্যাতন হয়েছে, তার একটা গণঅভ্যুত্থান হয়েছে সেখানে। এটা এককভাবে কোনো ব্যক্তি অথবা কেউ বলে এটার ক্রেডিটটা নেওয়া উচিত না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা রিকোয়েস্ট থাকবে আমাদের। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের আজকের যে অবস্থাটা আমি আগেই বলেছি যে সংস্কার, আসলে সংস্কার লাগবেই। কেন লাগবে? কারণ বিগত দিনের এই সরকার তো ফ্যাসিবাদী সরকার, ভোট ছাড়া 41 সাল পর্যন্ত প্রশাসনকে সাজিয়েছে। তো সুতরাং সংস্কার লাগবে না? এখনো আমরা বলছি যে ইউনূস সাহেবের সরকার, উপদেষ্টারা আমাদের কেউ আমি সবাইকে বলতে পারতেছি না, কেউ তাহলে তারপরেও ফ্যাসিবাদের দোসররা কিভাবে সব জায়গায় থাকে? পত্রপত্রিকায় বের হচ্ছে, বিভিন্ন জায়গায় চিকিৎসা দিচ্ছে, সম্ভবত কোথায় দেখলাম তাদেরকে চাকরি থেকে অপসারণ করার হুমকি এখনো আসতেছে। তাহলে এই যে জায়গাগুলো, এই যে দুর্নীতি, আপনি পুলিশ প্রশাসন যারা এইবার তাদের সবচেয়ে বেশি অনুভূতি জাগ্রত হওয়ার কথা, পুলিশ প্রশাসন দিব্যি এখন আগের মতো বাণিজ্য চলছে, চাঁদাবাজি অব্যাহতভাবে চলছে, টেম্পো স্ট্যান্ড দখল, এটা সেটা। এই চাঁদাবাজিগুলো কারা করছে? না, এটা কে করছে? এটা যারা চাঁদাবাজ, আপনি সাংবাদিক, আপনি আমার থেকে বেশি জানেন। না, আমি বলবো না, আমি আগেই বলেছি যে আপনি যদি ফ্যাসিবাদকে জিয়ে রেখে আপনি যদি বলেন যে না আমি খুব ভালো আছি, তাহলে সেটা তো হবে না। এই যে মোহাম্মদপুর এলাকায়, ঢাকার বিভিন্ন এলাকায় যে ডাকাতি হয়েছে, ধরে নেব ছাত্রলীগ যুবলীগের আচ্ছা আপনি বলেন এখানে শেখ হাসিনা না পালিয়েছে, এখানে তার কিছু লোক পালিয়েছে, এই 600-700 যেটা 1000 টাকা বাণিজ্য করে বিভিন্ন ভাবে, কিন্তু আর বাকিরা কোথায়? তারা সবাই আছে। আচ্ছা, সবাই আছে এবং তাদেরকে গ্রেফতার, তাদের উপরে যে আইনের আশ্রয়। এই জন্য শুনেন, আমি একটা কথা আগে বলতে চেয়েছি, সেটি হচ্ছে আমাদের উপরে যে নির্যাতন, জুলুম বিরোধী দলের উপরে, এবং সর্বশেষ শিশু থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত এখানে হত্যার শিকার হয়েছে, এদের বিচার কিন্তু করতে হবে।
আপনার 2025 বিচারটা তো অবশ্যই সেই আমরা বিচার চাই। কার্যক্রম হতে হবে। আমার আপনি একটা প্রশ্ন, বিষয়টা আমি এই মোটেও জায়গা- এরকম না। এই জায়গাটা একটু ক্লিয়ার জি, করতে জি, চাই। please। আমি ধরে নিলাম যুক্তির খাতিরে যে ছাত্রলীগ যুবলীগের যারা রয়েছে তারা এখনো এলাকায় রয়েছে, তারা চাঁদাবাজি করছে। তারা চাঁদাবাজি করছে যদি করেই থাকে, তাহলে নিশ্চয়ই তাদের সঙ্গে বিএনপি বা জামাতে ইসলামের নেতাদের সঙ্গে যোগসাজশ রয়েছে, নইলে এই সাহস কি তারা এককভাবে পাওয়ার কথা যে তারা ওপেন চাঁদাবাজি করছে আর বিএনপি জামাত চুপ থাকবে? তাহলে চুপ থাকাও তো এক ধরনের সায় দেওয়া। অপরাধকে না, অপরাধ কোন সায় সাইড করে, বলছে? হ্যাঁ, না, কোন- অবশ্যই। কোন জায়গাটা অন্যায়- স্পষ্ট করবেন? অন্যায় যে করে আর অন্যায় যে প্রথম সহে কথা হচ্ছে তাদের সেই সম অপরাধী, সাহসটা number one। রয়েছে কিনা, না, আর থাকলেও আমরা তারা এই বিএনপি জামাত কি ক্ষেত্রে- করছে? এই ক্ষেত্রে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। আমরা প্রথম হচ্ছে যে দেখেন, ওবায়দুল কাদের আওয়ামী লীগের লোকেরা বলতো যে সরকার পতন হলে 5 লক্ষ লোক মারা যাবে, এখানে 5 জনও মারা গেছে কিনা সেটা সবাই আপনার সাংবাদিকরা বলতে পারেন। সুতরাং সেটা হয় নাই। আমাদের আমির নির্দেশ দিয়েছে মন্দির পাহারা দিতে, মাদ্রাসা ছাত্র, বিএনপি, জামাত আমরা একসাথে পাহারা দিয়েছে, হাতে হাত ধরে। আমরা থানা পাহারা দিয়েছি, যেখান থেকে আমাদের উপরে সবচেয়ে নির্যাতন চালানো হয়েছে। সুতরাং এনার্কি তৈরি করার কাজটা আমরা করিনি, কারণ আমরা যদি আওয়ামী লীগ যা করতো তাই করি তাহলে আর পরিবর্তনটা কেন? মানুষ এই জায়গায় অন্তত আশ্বস্ত হয়েছে। নাম্বার 2 হচ্ছে এখন এইগুলো কে করছে? এগুলো তো পত্রপত্রিকায় কিছু আসছে, আবার এগুলো যেই আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে তারা করছে কিনা বিএনপি সেগুলোর ব্যবস্থা বিএনপি নিতে হবে। জামাতের বিরুদ্ধে অভিযোগগুলো এই আসছে। ক্ষেত্রে না, এই ক্ষেত্রে আমি আপনাকে এই আজকের এই টক শোতে গোটা জাতির সামনে ওপেন বলতে চাই, জি, জামাতের নামে অথবা আমাদের কোনো লোক যদি অন্তত দখলদারি আর চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়, তাহলে তাকে আইনের আশ্রয়ে, তাকে আইনের সাপোর্ট করতে হবে। আর এই ক্ষেত্রে আমাদের দল কিন্তু এই কাজের সাথে সম্পৃক্তদেরকে সবার আগে ব্যবস্থা গ্রহণ করে, এবং এই একই সেই ধরনের ব্যবস্থা কথা কিন্তু আমরা অনেক সবসময় বেশি রাজনৈতিক জটিল। দলের নেতাদের অনেক কাছে বেশি শুনি। জটিল। আওয়ামী লীগ এই ভাষায় কথা বলেছে, এই জন্যে- কিন্তু স্থানীয় মানুষের তো ওই সাহসটা থাকে না। না, না, যে আপনি যার প্লিজ পেশি শক্তি রয়েছে। ফান্না ভাই, আপনি যদি আওয়ামী লীগের সাথে না, আমি জামাতকে তুলনা মিলিয়ে করছি না, কথা বলেন, আমি তুলনা করছি না, আমি তাহলে বলছি এই ধরনের কথা আমরা যারা ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করছি যে আওয়ামী লীগকে, সেই আওয়ামী লীগের নেতারাও এই ধরনের কথা বলতো, আমি সেই জায়গাটাই তো বলছি। কিন্তু বাস্তবতা হচ্ছে স্থানীয় পর্যায়ে যারা চাঁদাবাজি করে তাদের যে পেশি শক্তি, সাধারণ মানুষ তো তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। কিভাবে তাদেরকে ধরে নিলাম যে জামাতে ইসলামের লোকজন, কথা আমি তর্কের খাতিরে বলছি, তার বিরুদ্ধে অবস্থান নিয়ে স্থানীয় মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে, এটা কি হওয়ার কথা? যেমন আমি যদি সাংবাদিকতা দিয়ে উদাহরণ দিই, আমরা ঢাকা বসে এক ধরনের সাংবাদিকতা করি, আমরা অনেকের বিরুদ্ধে স্টেট কথা বলতে পারি, জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারি, বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারি মানে করার চেষ্টা করি, কিন্তু স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা কিন্তু তারা পারে না। কারণ আমরা একটা কিছু করলে, আমাদের এগেনস্ট কিছু হলে সেটা রাষ্ট্রীয়ভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু স্থানীয় সাংবাদিকরা কিন্তু যথেষ্ট প্রতিকূলতা মুখে সাংবাদিকতা করে। তারা ওই জায়গাটির দ্বারাই স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না। মানে আমি ইন জেনারেল বলছি, সেই জায়গা থেকে আমি বলছি যে বাস্তবতা তো ভিন্ন, তাই না? আপনি যেহেতু আমার পয়েন্টের উপরে আমার সাথে আলোচনা করছেন, আমি আমার জায়গা থেকে বলবো যে জামাত ইসলামের নামে অথবা আমাদের জামাত শিবিরের কোনো লোক যদি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকে, তাহলে এটা আমরা ওপেন চ্যালেঞ্জ দিলাম। সেই ব্যাপারে তাদেরকে আমাদের কোনো কনসেন্ট ছাড়াই তাদেরকে যেন গ্রেপ্তার করে, এটা আমাদের আমিরে জামাতের নির্দেশ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিগত দিনের যে এখানে ভয়ের রাজনীতি ছিল, এই জায়গা থেকে জনগণ বেরিয়ে আসছে। এটা আপনি হয়তো বলছেন ভয় আছে, না, জনগণ এখন কিন্তু অনেক সচেতন। সুতরাং এই জায়গা থেকে জনগণ আমাদের এই বিগত দিনের 5 আগস্টের আন্দোলনের মাধ্যমে আমাদের তরুণ ছোটরা যেভাবে বেরিয়ে আসছে, অঙ্গুলি তুলে কথা বলছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেখানে তাদেরকে এইভাবে জনগণ যেখানে সীমান্তে দেখছেন আপনি কিভাবে এগিয়ে যাচ্ছে, সুতরাং জনগণের অনেক সাহস হয়ে গেছে। আমরা এই জায়গা থেকে দাবি করব যে অবশ্যই আমাদের রাজনীতিবিদরা যদি সৎ হন, রাজনৈতিক দলগুলো যদি পরিচ্ছন্ন রাজনীতি করে, তাহলে ভাই বাংলাদেশের 90% প্রবলেম সলভ করা সম্ভব। বিগত দিনেও এখানে রাজনীতির নামে কিন্তু রাজনীতিবিদরা সেই কাজটা করেছে। এই জন্য আমাদের এই ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি, আমরা চাঁদাবাজি, তারপরে দখলদারিত্ব, লুণ্ঠন, মানুষ বিগত দিনে যে কাজগুলোর মাধ্যমে সাপারার এখানে ছিল, জনগণ সেই জায়গা থেকে মুক্তি পাবে, সেটি আমাদের প্রত্যাশার জায়গা। রাজনৈতিক দলেরা সেই দিকে এগিয়ে যাবে। হাবিবুর রহমান, চাঁদাবাজি চলছে, কেউ অস্বীকার করে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে চাঁদাবাজি চলছে, আপনারাও বলছেন, জামাত ইসলামও বলছে চাঁদাবাজি চলছে। তাহলে চাঁদাবাজিটা আসলে কি, মানে এটা কি আকাশ থেকে কেউ এসে চাঁদাবাজিটা করছে? আকাশ থেকে তো করছে না, মাটি থেকে করছে। আমাদের মজার ব্যাপার হলো জামাত ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তো 2 দিনের ভিতরে 8টা ব্যাংক দখল করেছে, রিজার্ভ ব্যাংক সব টাকাগুলো নিয়ে গেছে। কথা কি ঠিক?
ব্যাংকগুলি ছিল জামাত ইসলামের, দখল করেছিল এসালাম গ্রুপ, তারা সেই জায়গায় আসছে। ইবনে সিনা থেকে হাসপাতাল ছিল জামাত ইসলামের, তারা তাদের ম্যানেজমেন্ট ফিরিয়ে নিয়ে আসছে। এটা কি দখল হলো? হলো দখল? তাদেরটা নিয়ে গেছিল, তারা সে জায়গায় ফিরে আসছে। ঠিক এমনি হবে হাট, বাজার, বাস স্ট্যান্ড যা বলেন। বিএনপি যখন ক্ষমতা ছিল, বিএনপির লোকেরা বা বিএনপির সাথে সাধারণ মানুষরা মিলে সেগুলি তারা দেখাশোনা করতো। বাসে সিরিয়াল দেওয়া থেকে শুরু করে হাটের খাজনা তোলা, ও ডেকে নিয়েছিল সরকারকে টাকা জমা দিয়ে। এখন আওয়ামী লীগ নেই, পালিয়ে গিয়েছে। তার হাট বাজারগুলি সেগুলি রক্ষণাবেক্ষণ কারা করবে? কোন মানুষকে করতে হচ্ছে। তাহলে দখল হলো। বাস স্ট্যান্ডগুলো ছিল বিএনপি, পিটাই বাইর করে দিয়েছে। ওখানে এখন যারা আছে তারা এগুলি করতেছে। এই যে মানে একেবারে ঢালাও ভাবে বলা হচ্ছে, আমার জায়গায় আমি ফিরে গেছি। কিছু জায়গায় আছে। সোমবার কিন্তু পরিকল্পনা কমিশনে বৈঠক হয়েছে, সেখানে স্পষ্ট চাঁদাবাজির কথা বলতে গিয়ে কান্নাকাটি করেছে ব্যবসায়ীরা। একজন গ্রামীণ ব্যবসায়ী, তাকে কতটা জায়গাতে চাঁদা দিতে হচ্ছে এবং তার কারণে চাঁদা প্রতিরোধ একটা কি কমিটি গঠনের কথাবার্তা হচ্ছে। তাহলে এটা যদি না হয়ে থাকে, মানে ম্যাসিভ আকারে না হয়ে থাকে, তাহলে যে ব্যবসায়ী কথাটা কান্নাকাটি করতেছে, সেই ব্যবসায়ী 5ই অগস্টের আগে কি করছে? দিয়েছে। চাঁদাবাজি তো হয়েছে, অবশ্যই চাঁদাবাজি করেছে না তারা একটা ফ্যাসিস্ট দুর্নীতিবাজ ভোটারবিহীন সরকারকে সহযোগিতা করেছে। আচ্ছা, করেছে, আমি সেটাও মানলাম। হ্যাঁ বলেন। আর সাধারণ ব্যবসা যারা আওয়ামী লীগের সমর্থিতের বাইরে তারা ব্যবসা করতে পারে নাই। এই দেশের বড় বড় ব্যবসায়ী কি বলেছে? অতীতে ছিলাম, এখনো আছি, আপনাকে সারা জীবন আপনাকে আমরা সাপোর্ট দেবো বলে নাই? বলেছে। আজকে সেই ব্যবসায়ী যদি লুট করছে তো টাকা, ব্যাংকের টাকা লুট করছে না? এই লুটেরা কারা? 18 লক্ষ কোটি। আমার কথা শেষ করে দেন। আমি বলতেছি আমি সাপোর্ট করতেছি না। এই লুটেরারাই বেশি বেশি কান্না করতেছে। সাধারণ একটা মানুষ দেখেন তো, 2-1টা হতে পারে, সেগুলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠিনভাবে তাদের বহিষ্কার করতেছে, সাসপেন্ড করতেছে, আমরাও বলতেছি। তারপরে কিছু বেড়া লক্ষ না কোটি কোটি কর্মী বিএনপির কয়জন করে? আমরা একজনও যেন না করে সেটা আমরা চাই। আমাদের বিরুদ্ধে বহু অভিযোগ। পৃথিবীর ইতিহাসে একটা নতুন ইতিহাস তৈরি করেছে বিএনপি, তারেক রহমান। কি আওয়ামী লীগের মহাসচিব সাধারণ সম্পাদক বলতে, যেদিন ক্ষমতা হস্তান্তর করে 5 লক্ষ লোক মারা যাবে, লাশ পড়ে থাকবে, রক্তের গঙ্গা বয়ে যাবে, বিএনপি সেটা নিয়ন্ত্রণ করেছে। বিএনপি লোকেরা তো আহত হয়েছে, নিহত হয়েছে, জামাতের লোকেরা আহত হয়েছে, নিহত হয়েছে। তো এখন অন্যরা তো নিহত আহত হয়নি, তা আমরা এগুলো নিয়ন্ত্রণ করেছি না? লাশ পড়েছিল। এইরকম আমাদের বাড়িঘর দখল করে নিয়েছে, গরুর মোষ নিয়ে গেছে। আমার ওখানে একজনের বিরুদ্ধে খুব অভিযোগ আছে। 4 তারিখে তার বাড়িতে গুলি করে তার টিট ফুটে তার বাবাকে মেরেছে, তার মহিষ নিয়ে গেছে, তার ভেড়া নিয়ে জমিকের খাওয়ার ভেড়ার পেটের মধ্যে বাচ্চা ছিল 2টার। পরে বলছে তোর ভেড়ার পেটে বাচ্চা মাংস খাইতে গেলাম, ফেরত দিয়ে আসে, গালাগালি করে আসে, তোর পেটে ভেড়ার পেটে বাচ্চা ছিল কেন? এই যে নৃশংসতা যে 15 বছর করছে, সেই প্রতিহিংসা বিএনপি কিন্তু করতে যায়নি, পরিচালিত করতে যায়নি। কিছু জায়গায় কিছু লোক করতেছে, আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। এখন যেহেতু দল তো আমাদের ক্ষমতা নাই, যেখানে অনেক ক্ষেত্রে অনেকটা বড় দল হিসাবে অনিয়ন্ত্রিত কিছু জায়গায় আছে, আমরা চেষ্টা করতেছি। আমরা মনে করি যে একজন লোকেরও কমপ্লেন না থাকে সেটাই আমরা চাবো। কিন্তু তাই বলে ঢালাওভাবে একবার ভাবেন তো, কালকে আমি একটা ছিলাম, ছিলাম জালালউদ্দিন ফারুক, মোহাম্মদ শাহজাহান, দুজন অসুস্থ। শাহজাহান ভাইয়ের সাথে আমি কত জায়গায় রিমান্ডে গেছি, গেছি, বিনা কারণে আমরা রিমান্ডে গেছি বিভিন্ন থানায়। জালালউদ্দিন ফারুককে যেভাবে পিটালো পৃথিবীর ইতিহাসে আমি জগন্নাথ কাউকে পিটিয়ে বিজয় চিফ হুইপ। বরকতুল্লাহ ভুলু ওই প্রতিষ্ঠানের ওই কালকে অনুষ্ঠান প্রধান ছিল, আমি প্রধান বক্তা ছিলাম। বরকতুল্লাহ ভুলু তার স্ত্রীকে নিয়ে আসতেছিল, একটা সজ্জন ব্যক্তি কর্মী বান্ধব নেতা, কীভাবে তাকে 4 স্টার দোকানে বসে চা খাচ্ছিল, কত নির্ভয়, কীভাবে তাকে এবং তার স্ত্রীকে মারা হয়েছিল। তার ছেলেকে, তাকে না পেয়ে তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আমাকে না পেয়ে আমার ভাইকে ধরে নিয়ে প্রতিদিন আপনার করতো, আপনার কী বলে এই যে ইলেকট্রিক শক দিত প্রতিদিন। তার কি অপরাধ? এই যে অন্যায় অত্যাচার আমাদের নিঃসংকট বলতে চান আপনি, আমি একটা ডকুমেন্ট তৈরি করতেছি, এক ডকুমেন্ট তৈরির মধ্যে দিয়ে আমি একটা পাড়া দিয়ে আমি সারা বিশ্বের কাছে প্রমাণ করে দেবো যে আমরা কত সহনশীল আর কত নৃশংস ছিল। আমার বাড়ি ভেঙে নিয়ে গেছে, আমার ঘরে চাল নিয়ে গেছে, নিজে বাড়ি তুলছে, আমি সেটা নিয়ে আসি, আমার অপরাধ হবে? আমার টিউবওয়েল নিয়ে চলে গেছে, আমার গরু নিয়ে গেছে, আমার ছাগল নিয়ে গেছে, মহিষ নিয়ে গেছে, আমার ক্ষেত তুলে নিয়ে গেছে। এই যে নৃশংসতা বিএনপির বিরুদ্ধে ঢালাওভাবে চলছে, বিএনপি এগুলো দেখবেন না? ম্যাডাম খালেদা বিনা কারণে, এখন তো প্রমাণ হলো, বিনা কারণে সাজা কাটলেন, বিদেশে ট্রিটমেন্ট দিল, এখন তার কিডনি আপনার প্রতিস্থাপন করা যাবে না। ডাক্তার রাজ ভাই কালকে বলেছে লিভার ট্রান্সপ্লান্ট করা যাবে না।
আমি তো বলেছিলাম আমার লিভার দেবো, ম্যাডাম আমার লিভার প্রয়োজন, বয়সে কেন আমার আরও 4টা ভাই আছে, নাম বলে বলছেন তাদের লিভার দেবো, তার কিডনি লাগলে আমরা কিডনি দেবো। আজকে ম্যাডাম দেওয়ার 4 বছর 5 বছর আগে তার লিভার ট্রান্সপ্লান্ট করতে পারলে ট্রান্সপ্লান্ট করা যেত। দিন এই 5.5 বছর জেলখানে থাকার কারণে ম্যাডাম খালেদা লিভার ট্রান্সপ্লান্ট করা যাবে না। আর লিভার ট্রান্সপ্লান্ট করতে না পারলে তার জীবন আয়ু কমে আসবে আস্তে দিন। এত নৃশংস অত্যাচারিত হলো আমরা। তারেক রহমান দেশে আসতে পারলেন না, হ্যাঁ, তার বাবা স্বাধীনতা ঘোষণা যুদ্ধ করে এগুলো দেখবেন আপনারা। খালি ঢালাওভাবে বিএনপি 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 ভোট চাইলে পারে বিএনপিকে আপনার জাতীয় শত্রু দেশে এই জায়গা থেকে সরে আসতে হবে। শেষে কিছু বলার রয়েছে, আসলে এই সমাধানটা কি? যেহেতু এখন আমরা তো দেখতে পাচ্ছি যে আন্দোলনের হুমকি সবাই দিচ্ছে, সরকারের পার্ট যারা রয়েছে তারাও দিচ্ছে, বিএনপিও দিচ্ছে, সমাধানটা আসলে কি হতে পারে? আমি একেবারে 30 সেকেন্ডের মধ্যে আমি বলবো যে আসলে রাজনীতি মানবিকতা ছাড়া অর্থহীন। সুতরাং সেই জায়গা থেকে আমাদেরকে ওয়ার্ক করতে হবে বিধ্বস্ত বাংলাদেশকে গড়বার জন্য। আজকের যে নির্বাচন এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য সহ সীমান্তে যে উত্তেজনা, এই সব কিছু মিলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে আমাদের সেই শহীদের বাংলাদেশকে গড়বার জন্য সবাই এগিয়ে আসবেন, সেটা আমাদের। সরকার থেকেও বলতে হবে, আমরা তো আছি, এই সরকার সফল না করলে তো গণতন্ত্র ব্যর্থ হবে। অনেক ধন্যবাদ হাবিবুর রহমান, ধন্যবাদ ডক্টর রেজাউল করিম আপনাকে। দর্শক শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।